আসসালামু আলাইকুম। দৃষ্টিকোণ 24 সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। নিজের ঘরেই অবৈধ পাকিস্তান তালেবান উত্তেজনায় অনিশ্চিত জীবন আফগান শরণার্থীদের। পশ্চিম তীর দখলের প্রাথমিক বিল পাশ ইসরায়েলের পার্লামেন্টে। রাশিয়ান কোম্পানির উপর নিষেধাজ্ঞায় তেলের দাম কি বাড়বে? ইসরায়েল যুক্তরাষ্ট্র কেন হামাসকে নিরস্ত্র করতে চাইছে? দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণ। পাকিস্তান ও আফগানিস্তানের মাঝে থাকা ডুরান্ট লাইন কি? আপনি দেখছেন দৃষ্টিকোণ 24 এরশোর। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। 1979 সালে সোভিয়েত ইউনিয়নের হামলার পর নিজেদের দেশ ছেড়ে পাকিস্তানে আশ্রয় নেন লাখ লাখ আফগান নাগরিক। পাকিস্তানে বসবাসকারী আফগান শরণার্থী আল্লা মীরের মা বাবাও একই পরিস্থিতিতে পড়েছিলেন। তারা দেশ ছেড়ে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের কোহাটে একটি শরণার্থী গ্রামে বসতি স্থাপন করেছিলেন। সেখানেই মীরের জন্ম। বর্তমানে মীরের বয়স ৪৫ বছর। তার ২০০ জনেরও বেশি স্বজন আফগানিস্তান থেকে পাকিস্তানে পাড়ি জমিয়েছিলেন। তখন থেকে সেখানেই তাদের ঘরবাড়ি। ২ বছর ধরে পাকিস্তান কর্তৃপক্ষ লক্ষাধিক আফগান শরণার্থীকে দেশে ফেরত পাঠাতে তৎপরতা চালাচ্ছে। এমন অবস্থায় মীরদের পরিবার নিজেদের ভবিষ্যৎ নিয়ে আতঙ্কে আছে। আল জাজিরাকে মীর বলেন, আমার জীবনে আমি মাত্র একবারের জন্য আফগানিস্তানে গিয়েছিলাম। সেটা ২০১৩ সালে ২ সপ্তাহের জন্য গিয়েছিলাম। এর বাইরে আমার পরিবারের কেউ আর কখনো সেখানে ফিরে যায়নি। আমি কি করে সব ছেড়ে চলে যাব যখন আমরা এখানেই জন্মেছি, এখানেই বড় হয়েছি, এখানেই বিয়ে করেছি এবং প্রিয়জনদের এখানেই দাফন করেছি। ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর পাকিস্তানের সঙ্গে দেশটির সম্পর্কে উত্তেজনা দেখা দেয়। ফিলিস্তিনের পশ্চিম তীর নিজেদের ভূখণ্ডে অন্তর্ভুক্ত করার একটি বিল ইসরায়েলের পার্লামেন্টে প্রথম ধাপে পাশ হয়েছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি পার্লামেন্ট নেসেট দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলের সার্বভৌমত্ব আরোপের একটি বিতর্কিত বিলের প্রাথমিক অনুমোদন দিয়েছে। এটি কার্যত ফিলিস্তিনি ভূখণ্ড সংযুক্তিরই সমান এবং আন্তর্জাতিক আইনের প্রকাশ্য লঙ্ঘন। বিলটি পূর্ণাঙ্গভাবে পাশ হলে ফিলিস্তিনি এই ভূখণ্ডটি ইসরায়েলের সঙ্গে সংযুক্ত হবে এবং সেখানে ইসরায়েলের সার্বভৌমত্ব কার্যকর হবে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিজেই এই প্রস্তাবের বিরোধিতা করেছেন। মঙ্গলবার ১২০ আসনের নেসেটে ২৫-২৪ ভোটে বিলটি প্রাথমিকভাবে পাশ হয়। এটি আইন হিসেবে কার্যকর হতে আরও ৩ ধাপের ভোটে অনুমোদন পেতে হবে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার দল লিকুদ পার্টি বিলটির বিরোধিতা করলেও কয়েকজন জোটসঙ্গী এবং বিরোধী এমপি এতে সমর্থন দেন। নেসেটের বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল রাষ্ট্রের সার্বভৌমত্ব জুদিয়া ও সামারিয়া অঞ্চলে পশ্চিম তীরে প্রয়োগ করার উদ্দেশ্যে বিলটি আনা হয়েছে। এখন এটি আরও আলোচনার জন্য সংসদের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটিতে পাঠানো হবে। এই ভোট এমন এক সময় হলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১ মাস আগেই ঘোষণা দিয়েছিলেন যে ইসরায়েলকে পশ্চিম তীর সংযুক্তির অনুমতি দেওয়া হবে না। একই সময় গাজায় যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও এই সময়টাতে ইসরায়েল সফর করছেন। এদিকে নেতানিয়াহুর লিকুদ পার্টি এক বিবৃতিতে এই ভোটকে বিরোধী দলের উস্কানি বলে অভিহিত করে বলেছে, এটি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক নষ্ট করতে পারে। মূলত পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করা হলে তা ফিলিস্তিন ইসরায়েল দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে কার্যত শেষ করে দেবে। ইউক্রেনে যুদ্ধবন্ধে রাশিয়ার ওপর চাপ প্রয়োগের কৌশল হিসেবে দুটি বৃহৎ তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। বিবিসি বলছে, নিষেধাজ্ঞা শুধু রাশিয়ার অর্থনীতিতেই নয়, বরং বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বুধবার যুক্তরাষ্ট্র রাশিয়ার যে দুটি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সেগুলো হলো লুকয়েল ও রাসনেফট। বিবিসি জানিয়েছে, এই সিদ্ধান্ত এরই মধ্যে বিশ্ববাজারে তেলের দামে প্রভাব ফেলেছে। আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৫% বেড়েছে। গত সপ্তাহে যুক্তরাজ্য রাসনেফট ও লুকয়েলের ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করলে ব্রেন্টের দাম বেড়েছিল ১.৬%। সে সময় লন্ডনে রাশিয়ান দূতাবাস সতর্ক করেছিল, বড় রুশ জ্বালানি কোম্পানিগুলোর ওপর নিষেধাজ্ঞা দিলে তা বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ ব্যাহত করবে, এতে খরচও বাড়াবে। তবে নতুন নিষেধাজ্ঞার কারণে তেলের দাম, প্রকৃত সরবরাহ ও চাহিদা পরিবর্তনের চেয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে সেটি বড় শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে।
জ্বালানি খাতের শীর্ষস্থানীয় বিনিয়োগকারীদের হয়ে গবেষণা করে র্যাপিড অ্যান্ড এনার্জি গ্রুপ। এর প্রেসিডেন্ট বব ম্যাকনেলি সিএনবিসি নিউজকে বলেছেন, এই নিষেধাজ্ঞার অর্থ হল ক্রেতাদের এখন তেল পরিবহন ও মূল্য পরিশোধের জন্য নতুন উপায় খুঁজে বের করতে হবে। এটি অতিরিক্ত খরচ ও জটিলতা তৈরি করবে। যুক্তরাষ্ট্র ঠিক এটিই চায়। তাদের লক্ষ্য রাশিয়ার তেল রপ্তানি ব্যাহত করে মুনাফা কমিয়ে দেওয়া। বছরের পর বছর ধরে ওয়াশিংটন এবং তেল আবিবে একটি একক লাইন পুনরাবৃত্তি করা হচ্ছে। হামাসকে নিরস্ত্র করতে হবে, গ্রুপটিকে ভেঙে ফেলতে হবে এবং তাদের গাজা ছেড়ে যেতে হবে। এই দাবিটি যে কোনো টেকসই শান্তির জন্য একটি অআলোচনাযোগ্য পূর্বশর্ত। তবুও যারা ইতিহাসের বই পড়েছেন অথবা যারা প্রকৃতপক্ষে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছেন তাদের কাছে এটি প্রায় হাস্যকরভাবে নির্বোধ শোনাচ্ছে। যুক্তিটি যতটা ভঙ্গুর ততটাই পরিচিত। যদি হামাস তার অস্ত্র ত্যাগ করে শান্তি অবশ্যই আসবে, কিন্তু দাবিটি হামাসের ঐতিহাসিক এবং আদর্শিক প্রেক্ষাপট সম্পর্কে একটি গভীর ভুল বোঝাবুঝি প্রকাশ করে। এটি সরল নিষ্ঠুর সত্যকে উপেক্ষা করে যে আধুনিক ইতিহাসে কোনো সশস্ত্র আন্দোলন কখনো কেবল প্রতিশ্রুতির জন্য তার বন্দুক বিক্রি করেনি। কয়েক দশকের মধ্যে ইসরায়েলকে তার সবচেয়ে গুরুতর নিরাপত্তা চ্যালেঞ্জের মুখোমুখি হতে দেখা যাওয়ার কারণ হলো যে হামাসকে এখন যা করতে বলা হচ্ছে তা করতে অস্বীকৃতি জানিয়েছে। ভবিষ্যৎ রাষ্ট্র সার্বভৌমত্ব বা নিরাপত্তার একক গ্যারান্টি ছাড়াই তার সবচেয়ে মূল্যবান শক্তির উৎস ত্যাগ করা। দুর্বল পক্ষ শক্তিশালী পক্ষের ওপর। সিরিয়ার দক্ষিণ দারা প্রদেশে গোলাবর্ষণ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। বুধবার সন্ধ্যায় এই হামলা চালানো হয় বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। এই হামলায় তারা 3 ধরনের গোলাবারুদ ব্যবহার করেছে বলে জানা গেছে। খবর মিডল ইস্ট আই এর। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আল ইখবারিয়া টিভির খবরে বলা হয়, কুয়া গ্রামের উত্তর পশ্চিমাঞ্চলে এই গোলাবর্ষণের সময় গুলির শব্দও শোনা যায়। তবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। গত মার্চ মাসেও একই গ্রামে ইসরায়েলি গোলাবর্ষণে 5 জন নিহত হয়েছিলেন। গত ডিসেম্বর মাসে বাশার আল আসাদ সরকারের পতনের পর ইসরায়েল সিরিয়ার গোলান মালভূমির দখল বাড়িয়ে নিরস্ত্রীকৃত বাফার জোন পর্যন্ত প্রসারিত করে, যা 1974 সালের সিরিয়া ইসরায়েল যুদ্ধ পরবর্তী চুক্তির লঙ্ঘন। আসাদ সরকারের পতনের পর ইসরায়েল সিরিয়ার বিভিন্ন সামরিক স্থাপনা ও সম্পদের উপর শত শত বিমান হামলাও চালিয়েছে। এসব হামলার লক্ষ্যবস্তু ছিল যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং বিমান প্রতিরক্ষা স্থাপনা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রায় 25 বছর ক্ষমতায় থাকার পর সিরিয়ার নেতা বাশার আল আসাদ গত ডিসেম্বর মাসে রাশিয়ায় পালিয়ে যান। এর মাধ্যমে 1963 সাল থেকে টিকে থাকা বাথ পার্টির শাসনের অবসান ঘটে। চলতি বছরের জানুয়ারিতে সারা নেতৃত্বাধীন একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠিত হয়। বিশ্বজুড়ে যা ঘটছে তার সব খবর পেতে এখনই লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখতে থাকুন অর্থাটের দেশ বিদেশের সর্বশেষ সংবাদ। দৃষ্টিকোণ 24।